সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা পাঠ করব মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প অলৌকিক জল্লাদ এর চতুর্থ পর্ব। শুরু হচ্ছে মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প অলৌকিক জল্লাদ এর চতুর্থ পর্ব। আমার বন্ধু প্রণবেশ নেপাল থেকে ফিরে কলকাতাতেই থেকে গেল। আমি রাজু সুব্বাকে নিয়ে চলে এলাম দেশের বাড়িতে। প্রণবেশকে ছুটির মধ্যে অতি অবশ্য একবার আমার দেশের বাড়িতে আসতে বলেছি। ও আসবে বলেছে। যদিও জুলাই মাস, বৃষ্টির সময়, আকাশ মেঘলা, কিন্তু ঝড়ের সময় নয়। আশ্চর্য, স্টেশনে নেমে সুব্বাকে নিয়ে রিকশা করে অর্ধেক পথ যেতেই হঠাৎ ঝড় উঠল। সে কি ঝড়! সঙ্গে সঙ্গে মেঘের তর্জন গর্জন। স্টেশনে ফিরে যাবার উপায় নেই। ওই ঝড়ের মধ্যে রিকশার পর্দা দুহাতে চেপে ধরে আমরা এগোতে লাগলাম। কিছুক্ষণ ধরে একটা কিরকম পচা ভ্যাপসা গন্ধ পাচ্ছিলাম। এখন বুঝলাম গন্ধটা আসছে সুব্বার গা থেকে। আমার ভেতরটা কিরকম গুলিয়ে উঠছিল, কিন্তু উপায় কি? গরিব ঘরের ছেলে, নোংরা, ভালো করে সাবান মেখে স্নানও করতে পারে না, গন্ধ তো হবেই। তাছাড়া ওর গায়ের জ্যাকেটটাও জঘন্য। যাই হোক, রিকশাটা যখন ঝড়ের মধ্যেই বাড়ির কাছে এসেছে, তখন হঠাৎ আকাশের বুক চিরে বিদ্যুৎ ঝলকে উঠল। সঙ্গে সঙ্গে কানের পর্দা ফাটিয়ে প্রচণ্ড শব্দে কাছেই কোথাও বাজ পড়ল। জীবনে কখনো বাজ পড়া দেখিনি, এই প্রথম দেখলাম। আর আমার প্রথম দেখা বজ্রটি একটা আগুনের গোলা হয়ে প্রথমে আমাদের বাড়ির নারকেল গাছটার ওপরই পড়ল, তারপর বাড়ির আলসে ভেঙে বেরিয়ে গেল। চারিদিকে ভয়ার্ত চিৎকারের মধ্য দিয়ে আমাদের রিকশাটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। শেষ পর্যন্ত আমাদের বাড়িতেই বজ্রপাত। কিন্তু আশ্চর্য, সুব্বার কোনো বিকার নেই। সে তার ড্যাবডেবে সাদা চোখ নিয়ে শুধু আমার দিকে তাকিয়ে আছে, যেন প্রতিটা মুহূর্তে ও আমাকে ওর লক্ষ্যের মধ্যে রাখতে চাইছে। এইভাবে বিশ্রী একটা দুর্ঘটনার মধ্য দিয়ে রাজু সুব্বা আমাদের বাড়িতে ঢুকলো না বলে বরঞ্চ বলি, আমাদের বাড়িতে নিজের অধিকার পাকা করে নিল। এখানে এসে প্রথম কদিন আমার চেনা জানা প্রতিবেশীদের সঙ্গে দেখা করলাম। হেরম্ব ভট্টাচার্যের কথা মনে ছিল না। বৃদ্ধ মানুষ, সারা জীবন ঠিকুজি, কুষ্টি, কররেখা গণনা করেই কাটালেন। ভালো জ্যোতিষী বলে ওর খুব নাম ডাকছিল। আমি এসবে বিশ্বাসী কোনোদিনই ছিলাম না, তাই তার কাছে যেতে ইচ্ছে করতো না। কিন্তু উনি আমাকে ছোটবেলা থেকেই চিনতেন। বাবার সঙ্গে খুব বন্ধুত্ব ছিল। আমি কোথায় থাকি, কি করি না করি, সব খবরই রাখতেন। বোধহয় ভেতরে ভেতরে আমার ওপর টান ছিল। সেদিন সকালে বাজার করে ফিরছি, দেখি হেরম্ব জ্যাঠা রাস্তার ধারে বারান্দায় ইজি চেয়ারে শুয়ে পাজি দেখছেন। আমায় দেখে সোজা হয়ে বসে বললেন, সুশান্ত না, কবে এলে? অগত্যা বারান্দায় উঠতে হলো। প্রণাম করলাম। উনি খুঁটিয়ে খুঁটিয়ে আমার কাজকর্মের কথা জিজ্ঞেস করলেন। পুলিশের অফিসার হয়েছি শুনে তিনি যেন বিশেষ খুশি হলেন না। শুধু বললেন, ওসব চাকরি বড় দায়িত্বজনক, বিপদের সামনে এগোতে হয়, না এগোলে দুর্নাম, এগোলে জীবন সংশয়। হেসে বললাম, তবু তো পুলিশের কাজ কাউকে না কাউকে করতেই হবে। কেউ পুলিশের কাজ না নিলে চোর ডাকাতদের ধরবে কে? আমার কথায় হেরম্ব জ্যাঠা একটু অপ্রস্তুতে পড়লেন। সসংকোচে বললেন, আমি ও ভেবে বলিনি। আসলে এইসব কাজে বিপদ আছে। তুমি আমাদের ঘরের ছেলে বলেই তোমায় বললাম, নইলে আমার কি? আমি নিতান্তই ওকে খুশি করবার জন্যে ভান করে হাতটা বাড়িয়ে দিয়ে বললাম, দেখুন তো আমার শিগগিরই জীবন সংশয়ে যোগ আছে কিনা। খুশি হওয়া তো দূরের কথা, উনি যেন একটু বিরক্ত হলেন। বুঝলেন আমি মজা করছি। তিনি আমার হাতের দিকে তো তাকালেনই না, শুধু চোখের দিকে মিনিট দুয়ে তাকিয়ে থেকে বললেন, ভবিষ্যৎবাণী করাটা ছেলে খেলা নয় সুশান্ত। অন্য কেউ হলে উত্তরই দিতাম না, তুমি বলেই বলছি। জীবন সংশয়ের সম্ভাবনা অতি সন্নিকট। আমি হেসেই বললাম, কবে? উনি গম্ভীরভাবে বললেন, 1 মাসের মধ্যে। আমি আবার হাসলাম। জিজ্ঞেস করলাম, বাঁচবার উপায়? এই সময় বাড়ির ভেতর থেকে তার ডাক পড়ল। স্নানের সময় হয়েছে। তিনি ঘরে যেতে যেতে বললেন, 1 মাসের মধ্যে কখনো একা থেকো না, বলেই চলে গেলেন। আমি নিশ্চিন্ত হলাম।
1 মাসের মধ্যে একা থাকার সম্ভাবনা নেই। যদিও হেরম্ব জ্যাঠার কথাটা উড়িয়ে দিয়েছিলাম, তবু প্রথম কদিন মাঝে মাঝে চিন্তা করতাম, কেন তিনি ওইরকম ভবিষ্যৎবাণী করলেন? তিনি তো অন্তত আমাকে মিছিমিছি ভয় দেখাবেন না। তাহলে কারো কারো ভবিষ্যৎবাণী তো মিলেও যায় বলে শুনেছি। তাহলে তাহলে কি সত্যিই 1 মাসের মধ্যে এমন কোনো বিপদ আসছে যাতে আমার মৃত্যু হতে পারে? কিন্তু তা সম্ভব কি করে? বিশেষ করে এটা তো কলকাতা নয় যে পথে ঘাটে দুর্ঘটনা ঘটতে পারে। এটা শান্ত নির্ঝঞ্ঝাট গ্রাম, আমার নিজের দেশ। এখানে সবাই আমার চেনা জানা। কলকাতায় হলে না হয় বোঝা যেত যে চোর ডাকাতের সঙ্গে লড়াই করতে গিয়ে আমার মৃত্যু হতে পারে। কিন্তু এখানে এখানে আমি ছুটিতে, কোথাও ডাকাতি হলে নিশ্চয়ই আমায় ছুটতে হবে না। তাহলে এখানে বাকি এই কটা দিনের মধ্যে আমার মৃত্যুর সম্ভাবনা কোথায়? যাই হোক, দিন দুয়েকের মধ্যেই আমার মন থেকে হেরম্ব জ্যাঠার কথাটা দূর হয়ে গেল। কয়েকদিন কেটে গিয়েছে। সুব্বা এই কয়দিনেই আমাদের বাড়ির একজন হয়ে উঠেছে। যদিও ও এখন নিয়মিত তেল মেখে সাবান দিয়ে স্নান করে, নতুনের পুরনো জামাগুলো পরে, তবু যখনই ও আমার ঘরে ঢোকে তখনই হঠাৎ মুহূর্তের জন্যে সেই বিশ্রী গন্ধটা পাই। একদিন স্ত্রীকে গন্ধের কথাটা বললাম। স্ত্রী অবাক হয়ে বলল, কই না তো। আমার স্ত্রী বা বাড়ির অন্য কেউ যখন গন্ধটা পায় না, তখন বুঝলাম ওটা আমারই ভুল। প্রথম দিনে সেই বিশ্রী গন্ধটা এখনো আমার নাকে লেগে আছে। নারকেল গাছটা ছিল বহুকালের, কোন ছোটবেলা থেকে দেখে এসেছি। এতদিন পর তার মৃত্যু হলো বজ্রাঘাতে আমারই চোখের সামনে। দেখতে পাই পাতাগুলো কিরকম জ্বলে গেছে। একটা একটা করে বালদা শুদ্ধ পাতা সশব্দে খসে পড়ছে। মনটা খারাপ হয়ে যায়। কিন্তু এসব সামান্য ব্যাপার নিয়ে মন খারাপ করলে চলবে না। যে জীবন কাহিনীটা লিখতে আরম্ভ করেছি, তাড়াতাড়ি সেটা শেষ করতে হবে। ছুটি ফুরোতে আর বেশি দিন নেই। আর এও জানি কলকাতায় গিয়ে কাজের মধ্যে পড়লে লেখা আর শেষ হবে না। কিন্তু তাড়াতাড়ি শেষ করব বললেই তো আর শেষ করা যায় না। এই যে সেদিন সন্ধেবেলার ঘটনাটা ঘটলো, যত সামান্যই হোক, তবু তো ভুলতে পারছি না। কেন সুব্বা চুপি চুপি আমার ঘরে ঢুকেছিল? কেনই বা আলো নিভিয়ে দিয়ে আমায় ভয় দেখাতে চেয়েছিল? ঘরের মধ্যে কি এমন দেখে নতুন চিৎকার করে উঠেছিল? যতই সন্তোষজনক উত্তর পাই না, ততই কৌতূহল বাড়ে। ততই কেন যেন সুব্বাকে লক্ষ্য করি, ওকে বোঝবার চেষ্টা করি। ছেলেটা ঠিক আর 5টা ছেলের মতো নয়। ওর অদ্ভুত কাজকর্মের কিছু নমুনা নেপালের হোটেলে দেখেছিলাম। অবাক হয়েছিলাম বটে, তবু কেমন অস্বাভাবিক মনে হয়েছিল। এখানে এসেও ওই রকম একটা ঘটনা ঘটিয়ে বসলো। দুপুরবেলায় নতুন ছাদে ঘুড়ি ওড়ায়। নেপালে ঘুড়ি ওড়ে কিনা জানি না, তবে সুব্বা কখনো ঘুড়ি দেখেনি। তার খুব উৎসাহ। নটনের সঙ্গে সেও ছাদে দাপাদাপি করে বেড়ায়। সেদিন দুপুরে খেয়ে দিয়ে নিজের ঘরে বসে লিখছিলাম। হঠাৎ বাড়ির পেছনে মর্মর শব্দে কি যেন ভেঙে পড়ল। চমকে উঠলাম। কি ভাঙলো? কোনো দুর্ঘটনা ঘটেনি তো? ছুটে গেলাম ছাদে। ততক্ষণে আমার স্ত্রী, আমার ছোট ভাই আর ভাইয়ের স্ত্রীও ছাদে ছুটে এসেছে। যে অদ্ভুত দৃশ্য দেখলাম তাতে সর্বাঙ্গ কেঁপে উঠল। আমাদের বাড়ি থেকে 20-30 হাত দূরে একটা আম গাছ। দেখি তারই একটা ডাল ধরে সুব্বা ঝুলছে। ঝুলছে নয়, দোল খাচ্ছে। আর নটন লাটাই হাতে করে স্তম্ভিত হয়ে সেদিকে তাকিয়ে আছে। কি ব্যাপার? ব্যাপারটা এই, নটনের ঘুড়িটা আম গাছে আটকে গিয়েছিল, কিছুতেই ছাড়তে পারছিল না। তখন নাকি সুব্বা পাঁচিলে উঠে এক লাফ দিয়ে আম গাছে গিয়ে পড়ল, ঘুড়িটা খুলে নিচে ফেলে দিল। আর তারপরে এই গোটা ডালটা মরমর করে ভেঙে পড়ে। রাজু ততক্ষণে আর একটা ডাল ধরে ঝুলতে থাকে। আমাদের দেখে একটু যেন সার্কাসের খেলোয়াড়ের মতো ডাল থেকে দোল খেতে খেতে ঝাঁকানি দিয়ে ছাদে এসে পড়ল। ওর এই তাজ্জব কাণ্ড কারখানা দেখে আমার রাগ হয়ে গেল। চিৎকার করে বললাম, হতভাগা, তুই নিজে মরবি, আমাকেও জেলে পাঠাবি? বলে ঠাস করে গালে একটা চড় বসিয়ে দিলাম। কিন্তু গাল কোথায়, মনে হলো যেন এক টুকরো শক্ত কাঠে চড় মারলাম। রাজু এক ফোঁটা চোখের জল ফেলল না, শুধু তার সেই অদ্ভুত চোখের মণিটা ওপর দিকে ঠেলে আমার দিকে তাকালো। বাড়ির সবাই ওর দস্যিপানায় বিরক্ত হয়েছিল। কিছু না বলে তারা নেমে গেল। আমি ফের ধমক দিয়ে বললাম, এরকম করলে তোমায় আমি দূর করে দেব, মনে রেখো।
রাজু সুব্বা কোনো জবাব দেয়নি। এখানেই শেষ হচ্ছে মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প অলৌকিক জল্লাদ এর ৪র্থ পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।